দিনটা শুরু করছি চোপার ভিডিও নিয়ে। তারপর তোমরা অনেকে জিজ্ঞেস করো দিদি কেমন আছো। সরি, ভালো আছি, কারণ তোমরা সবাই জানো কালকে সিজ ফায়ার হওয়ার পরে একবার আমাদের অপোনেন্ট কান্ট্রি একবার আমাদেরকে হিট করেছিল, তারপরে আর কোনো রকম আমরা কোনো কিছুই করিনি, ওরা আর কিছু করেনি। হ্যাঁ, রাত্র 8:30টার সময় বোধহয় ওরা হিট করেছিল, 10টার সময় একটুখানি আমরা যেটা খবরটা পেয়েছিলাম ওই হিটটাতে যেটুকুন ক্ষতি হয়েছে, তারপর আর হিট হয়নি। মানে কালকে সারা রাত্রে আর দুই তরফ থেকে কিছু হয়নি, মানে স্টপ হয়েছে কিনা বলতে পারছি না, আপাতত স্টপ আছে। তো তারপর আর কিছু হয়নি, কারণ আমরা সবাই জানি সিজ ফায়ার আমাদের বড় ভাই ডিক্লেয়ার করেছে, তাই আর কেউ সাহস পায়নি। আচ্ছা, এইবার আসছি চোপার ভিডিও, ঠিক আছে? তো তার জন্য বলে দিলাম কালকে রাত্রের পরে ভালোই আছি। চোপার ভিডিওতে চোপার তত্ত্বের শাড়ি দেখানো হচ্ছিল। অবাক লাগলো একটা পরিবার কতটা নোংরা হতে পারে। প্রথমত কথা, তত্ত্বের শাড়ি মানে কাউকে দেওয়া হচ্ছে, তাই না? সেখানে আমরা উপর রেখে দেখাতে পারি, পুরোটা খুলে দেখানোর মানে হয় না। শার্ট টার্টগুলি ঠিক আছে, কিন্তু চোপা ওই ঠাম্মা দিদার শাড়িগুলি যে দেখালো, এটা মোটেই ঠাম্মা দিদার বয়স যতটুকুনি হোক না কেন, সম্পর্কটা ঠাম্মা দিদা। তো সেই ঠাম্মা দিদার শাড়ি বয়স অনুযায়ী চয়েস অফ কালারটা ঠিক হয়নি। এই যে হালকা গ্রিন, যেটাকে আমরা প্যাস্টেল কালার বলি, ওই কালারটার শাড়ি কিনেছে, আর একটা বোধহয় স্কাই ব্লু, দুটোর কোনোটাই ভালো লাগেনি। চোপার ঠাম্মা যে শাড়িগুলি পরে বয়স অন্তত ঠিক আছে। এই শাড়িগুলি যদি গ্রেইশ হতো, হ্যাঁ, মানে ছাই কালার যেটাকে বলি, সেটা হতো, ভাল লাগতো। যদি সদবা হয় ছাইয়ের মধ্যে লাল পাড়, যদি সদবা না হয় ছাইয়ের মধ্যে কালো পাড়, যে কোনো অ্যাবাভ 40 যে কোনো মহিলাই ওই গ্রেইশ কালারের শাড়িগুলি পরতে পারে। গ্রেইশ না হলে অফ হোয়াইট, হ্যাঁ, তো ভালো লাগতো। এটা বয়স্ক না, এটা হচ্ছে একটা ডিগনিটি হোল্ডার। এই শাড়িগুলি, এই গ্রিন শাড়ি, সেটা যে কোনো বয়সের মহিলারাই পরতে পারে, এটার মধ্যে কোনো সৌন্দর্য আমার চোখে লাগেনি। যাই হোক, এবার আসছি এই শাড়িগুলি পরার সময় তত্ত্বেতে দেওয়া হবে জানা সত্ত্বেও ভানুমতি ওভার স্মার্টনেস দেখিয়ে শাড়িগুলি গায়ে পরিয়ে দেখালো। হ্যাঁ, মামির শাড়িটা দেখাতে পারে, কারণ মামির শাশুড়ি ওর নিজের বাড়ির লোক, ও মামির শাশুড়িটার শাড়িটাও পরতেই পারে। কিন্তু সেই তত্ত্বের শাড়িটা ও গায়ে পরিয়ে দেখালো। এটা কি বলা হয়? সঙ্গ দোষে লোহা জলবাসে। আমি আগেই বলেছি, চোপার ইনফ্লুয়েন্স থাকতে থাকতে ভানুমতি যে কোনদিন খাঁচা ছেড়ে পাখিটা উড়ে যাবে আমরা ভাবতেও পারবো না, কারণ চোপার বৌদির দ্বারা এটা হতেই পারে। ওর যা লক্ষণাবক্ষণই দেখছি, কি করে তত্ত্বের শাড়ি এটা গিফটে দেবে, এটা আবার দেখিয়ে দিল। আর নিশ্চয়ই চোপার জ্যাঠু দাদা বলে দিয়েছে, আমার বোন বিশাল বড় ব্লগার বলেছে, কারণ চোপার সঙ্গে তো কথাবার্তা হয়েছে, তার চ্যানেল আছে, সেখানে দাঁড়িয়ে সেই বৌমাটা কিন্তু দেখে ফেলবে কি তত্ত্বতে কি শাড়িটারি দেওয়া হচ্ছে, এবং এটাও দেখবে তার দিদার শাড়িটা ভানুমতি কিভাবে পরে ফেললো। বলে না, মানে টাকা দিয়ে কালচার কেনা যায় না, সেটাই হচ্ছে বড় কথা। সেখানে ভানুমতি পরে দেখালো। তারপর চোপা খুব ফোর্স দিয়ে বলল, শালার শালার জন্য ঠিক শার্ট। বলি, চোপালো শালার বয়সটা কাতালা 26 27 চলবে তোর সাথে। জানে এখানে যে ও এরকম পুরুষের নাম বললে আমরা ঘাপ করে ধরবো, তারপরেও কিন্তু শালার শার্ট খুব ইন্টারেস্ট না? দাদার শালা, তোর ব্যয় হবে, ব্যয়ের সাথে তো কোনো আইন থাকবে না। না, এটা কি 6 নম্বর মুরগা হবে দাদার শালা? হতেই পারে দাদার শালাকে 6 নম্বর মুরগা বানাতেই পারিস, আর নিজেদের মধ্যে কোনো কিছু হলে অতটা সোশ্যাল মিডিয়াও হবে না। শার্টটা একদম উপযুক্ত, শার্টটা খুব ভালো, বাহ, পছন্দ হয়েছে বুঝি দাদার শালায়। হ্যাঁ, মানে কি অবস্থা। আর ভানুমতির ব্যাপারটা আমার সম্পূর্ণভাবে অস্বাভাবিকভাবে ওভার স্মার্ট ছাড়া আর কিছুই মনে হলো না। হ্যাঁ, নিজের বাড়ির লোকদের শাড়ি কাপড় পরা, কোনো মানে কাউকে, ধরো ওর যে ওই ছোট বউটা যেটা আছে, যার নাম গীতা, তার কাপড়ও যদি পরতো মানান যেত, কিন্তু সে দিদার শাড়িটাও পরে ফেললো। আচ্ছা, তারপর চোপা দেখালো বাড়িতে দুটো বাচ্চা আছে। একটা বাচ্চাকে জিজ্ঞেস করলো, তুমি বিয়েতে কি পরবে? বাচ্চাটা বললো লেহেঙ্গা। তারপর বাচ্চাটা নাম জেঠু ডাকলো। কই, চোপার তো এই বাচ্চাগুলো দেখলে কান্না আসে না? চোপার কান্নাটা
পার্টিকুলারলি মানে ওই সাবস্ক্রাইবারের বাচ্চাটাকে দেখলেই এসেছিল। কেমন লাগে না? চোপার আশেপাশে এখন অনেক বাচ্চা, তখন কান্নাটা আসছে না, কান্নাটা পার্টিকুলার একজনের সঙ্গে এসেছিল। আজকে তোমার হাসি পেয়েছে, বাচ্চাটা এত সুন্দর করে বসে আছে, হ্যাঁ, সেই বাচ্চাটার সাথে কথা বলছে, কিন্তু ওর কোনো সেরকম কান্না লাগে। তোমরা বলবে চোপার ফিলিংস, চোপার বাচ্চার প্রতি কিরকম ফিলিংস আছে এখন আমার মনে হয় চোপার ভিউয়ার্সরা সবাই বুঝে গেছে। যেসব চোপার ভিউয়ার্সরা আমাকে একদিন খুব 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 বকেছিল, আমি তোমাদের মতো যেদিন আমি একদম ফুল অ্যান্ড ফাইনাল ক্লিয়ার হয়ে গেছি চোপা বাচ্চা চায় না, ক্লিয়ারটা আমি আগেই হয়েছিলাম। আমি অক্টোবর মাসেই শুনেছিলাম চোপার মা চায় না, যেহেতু চোপার মা চোপাকে একটা দ্বিতীয় স্বামীর ঘরে পাঠাবে, তাই দ্বিতীয় স্বামীর ঘরে পাঠালে শ্বশুরবাড়ির লোকরা নিশ্চয়ই চোপার বাচ্চাটাকে চাইবে না, হ্যাঁ, তো এর জন্য চোপার মা চায় না। আর চোপার মা নিজেও বাচ্চাটাকে রাখতে পারবে না, কারণ ভবিষ্যতে চোপার দাদার সন্তান হবে। তাই চোপার মা কোনোদিনই চাইনি সোনা বাবা আসুক চোপার কাছে। সেটা আমি ভেবেছি চোপার মা চাইতে পারে, এক দিদা চাইতে পারে, কিন্তু নিজের মা। তারপর যখন চোপা অ্যাক্টিংগুলি শুরু করলো ওই রূপার আংটি আর ওই কি বলে শার্ট টার্ট দেখিয়ে, তখন আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। শুনেছিলাম, চেপেছিলাম, আউটবাস্ট। আর তোমরা ভাবছো না চোপার হয়ে যারা ভিডিও করে এরা কেউ জানে না? এরা সবাই জানে, কারণ এদের মধ্যে সবাই যারা চোপার হয়ে ভিডিও করে তারা সবাই চোপার সঙ্গে হ্যালোতে থাকে। যে হ্যালোতে থাকে না, এরা সবাই জানে চোপা কোনো দিন ডে ওয়ান থেকে বাচ্চাটাকে চাইনি, কোনো দিন চাইনি। তাহলে এই যে বাচ্চা নিয়ে নাটকটা, নাটক ফর নাটক সেক, কারণ বাচ্চাটাকেই সবাই ভালোবাসে, তাই ফর অ্যান্ড এগেনস্ট সবাই বাচ্চাটাকেই ট্রফি করেছে। যারা প্রদীপের ফরে ছিল ওরা বাচ্চাটাকে গার্ড দিতে লাগে, বাচ্চাটাকে ভালো রাখতে লাগে, বাচ্চাটাকে একদম সম্পূর্ণভাবে জড়িয়ে রাখতে লাগবে, এইরকম করে করে ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলেছে। বাচ্চার জন্মদিন, বাচ্চার চাহিদা, বাচ্চার সব কিছুই বাচ্চা, কিন্তু তখন পর্যন্ত কিন্তু বাচ্চা নিয়ে কোনো রকম আইন ফাইন মানে কেস ফেস হয় নাই। বাচ্চা নিয়ে কেস নিয়ে বারবার বলছি, স্ট্রাইক খাওয়ার পর চোপা দিয়েছিল। এর আগে চোপার বিন্দু মাত্র বাচ্চা নিয়ে কোনো দিনই চোপা চেষ্টা করেনি। এবং এটা কিন্তু ফোকলাও তার ফার্স্ট কল রেকর্ডিংয়ে স্বীকার করেছে যে আমি বলেছিলাম ও ওখানেই থাকুক, কিন্তু আজকে নাও কালকে তো প্রদীপ বিয়ে করবে, তাহলে তুমি একটা কাজ করো, প্রদীপকে যেটা লিখিয়ে নিতে বলো, জমি জামাগুলি ওর নামে করে দিতে, যাতে ওরও একটা ভবিষ্যৎ হয়। ভেবে দেখো ফোকলায় কথাটা কখন বলতে পারে? ফোকলায় কথাটা অক্টোবর মাস থেকেই বলতে পারে, কারণ সেপ্টেম্বর 21 থেকেই চোপা কিন্তু ফোকলার বাড়িতে। মোটামুটি কেস টেস ফাইলগুলি অক্টোবর থেকে শুরু হয়, তাহলে অক্টোবর থেকেই চোপা আর ফোকলার এটা ছিল যে জমি জামাগুলি বাচ্চাটার নামে লিখে দিয়ে এবং বাচ্চাটার প্রদীপের কাছে থাকবে। তারপরও দিনের পর দিন দুই পক্ষই, কারণ ওই বাচ্চাটা নিয়ে কথা বললে ভিউজটা বেশি ওঠে, হ্যাঁ, এখনো কিছু কিছু ক্রিয়েটার বলছে বাচ্চাটাকে আনবে কি করে, এনে কোথায় রাখবে, ওই আতখানা ঘরে? তাহলে কিছু অপ্রিয় কথা বলি, ওই আতখানা ঘরে মানে চোপার ঠাম্মা একটা ঘর ভাগ করে। কত প্রতিষেধক ভারতীয়দের বড় বড় ঘর আছে, 2 BHK ফ্ল্যাটে ম্যাক্সিমাম ভারতীয়রাই থাকে। একটা রুমের মধ্যে স্বামী স্ত্রী 2 বাচ্চা থাকে, আরেকটা রুমে দেখা যায় শ্বশুর বা শাশুড়ি কেউ থাকে, সঙ্গে থাকে ঠাকুর ঘর। এটাই মোটামুটি আমাদের ভারতীয়দের ঘরের সিনারিও। যাদের বাড়ি থাকা মানেই কিন্তু এটা না যে 4টা 5টা 6টা রুম, ওরকম বাড়ি খুব কম আছে। নিজের বাড়ি হলে স্পেসটা আছে, মানে উঠোন আছে, ওপরে ছাদে কাপড় চোপড় মানে একটা রাখা যায় জিনিসপত্র, হ্যাঁ, বাড়ির ভাঙা জিনিস উপরে রাখা যায়, এরকম ব্যাপার থাকে। বাড়ি হলেও কিন্তু ওই 3টা রুমেই থাকে মোটামুটি, দেখা যায় ওই খুব বেশি একটা ড্রয়িং রুম আর একটা রুমে শ্বশুর শাশুড়ি থাকলো, আরেকটা রুমে নিজেরা থাকে। একটা কথা, অপ্রিয় কথা এখানে বলছি, 3টা রুমও থাকে বা 4টা রুমও থাকে, আমরা মেয়েরা মানে মহিলারা সমস্ত মানুষেরই কিন্তু স্বামী স্ত্রী একটা রুমেই থাকে, তাহলে তো সবাই আমরা আটখানা রুমই পাই, তাই না? হাফ হাজব্যান্ডের হাফ ওয়াইফের, কারণ বাকি আরো 2টো রুম আছে বেডরুম, একটা রুম শাশুড়ির থাকে আর একটা রুম ঠাকুরের বা গেস্ট রুম। এটাই কিন্তু মোটামুটি সিনারি। গেস্ট রুম মানে ননদ আছে, বিয়েওয়ালা ননদ, সে আসছে, সে থাকছে, বা অনেক সময় ওরকম হয় ওই রুমটাই মানে শাশুড়ির রুমটাই, সবার তো ড্রয়িং রুম থাকে না, শাশুড়ির রুমে 2-3টা চেয়ার টেয়ার দিয়ে বসার জায়গা থাকে, আর ওই রুমটা গেস্ট রুম, ঠাকুর ঘর, সাথে বাড়িতে কেউ আসলো থাকলো, এরকমই কিন্তু বাড়িগুলি হয়। তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গিয়ে কিন্তু প্রত্যেকের কাছে কিন্তু আমাদের অর্ধেকটা ঘরই থাকে, তাই না? আর চোপার ক্ষেত্রে ছাড়া যদি মহিলাদের ক্ষেত্রে সেটাই বললাম, হাফ রুমই থাকে না, কারণ বেডরুমটা তো আমরা সবাই শেয়ারিং করেই থাকি হাজব্যান্ডের সাথে, এটাই তো
মানে চরম সত্যি কথা। তো সেইখানে দাঁড়িয়ে চোপা ওই 8খানা রুম নিয়ে তার বাচ্চাকে নিয়ে থাকতে পারবে না। ওই 8খানা রুমে বাচ্চাকে রাখা যাবে না। আর সত্যিটা বললেই হয়, সত্যিটা বললেই হয়, বাচ্চা মাকে আনবে না। জায়গা, রুম, ঘর, কত মাটির ঘর, কত বেড়ার ঘর, কত টিন দিয়ে ঘর, ওগুলিতে বাচ্চা মানুষ হচ্ছে না? ওইগুলিতে বাচ্চাকে নিয়ে মা বাবা থাকছে না? একটা বেডরুমে 3 বাচ্চা মা বাবা থাকছে না? প্রচুর প্রচুর। আমার যে এত বড় সোসাইটি, এই সোসাইটি তো ভর্তি শ্বশুর শাশুড়ি, আমার মতোই ফ্ল্যাট, কারণ প্রত্যেকের সেম সেম রুম। শ্বশুর শাশুড়ি, 2 ছেলে 2 ছেলের বউ, 2 ছেলের বউর ঘর, মানে এক এক ছেলের বউর ঘরে 1 ছেলে 1 মেয়ে করে, মানে এইরকম 4টা রুমেই মানে একটা রুম করে দেওয়া হয়েছে ছেলের বউকে, ছেলে ছেলের বউ এবং তাদের 2 বাচ্চা একটা রুমে। আরেকটা রুমে শ্বশুর শাশুড়ি, দ্বিতীয় রুম। থার্ড রুমে আরেক ছেলে ছেলের বউ, 1 ছেলে 1 মেয়ে। তাহলে বলুন তো, তাহলে এই যে একটা রুমে মা বাবা 1 ছেলে 1 মেয়ে, তাহলে মানে 25%, অর্ধেক ঘরও বলতে পারবো না, একটা বাচ্চা পাচ্ছে। সেখানে চোপার বাপের বাড়ি অর্ধেকটা ঘরে তার ছেলেকে নিয়ে রাখতে পারছে না। বলে না, অজুহাতের কোনো মানে সীমা থাকে না। হ্যাঁ, আমাদের 3 নম্বর হাতটা অজুহাত হয়। তাই এরকম বাচ্চা না আনার জন্য, ওই ভিউয়ার্সদেরকে চকমা দেওয়ার জন্য অনেক রকম অজুহাত দেওয়া হয়। এটা বোঝানো হচ্ছে না, এটা বলা হচ্ছে না চোপা তো দ্বিতীয় স্বামীর বাড়িতে যাবেই, কারণ চোপার মা চোপাকে কোনোদিনই এই বাড়িতে ডাকবে না, কারণ এই বাড়িটা পুরোটাই তার ছেলের বউয়ের, এবং তার মার কাছে তার নাতিটার কোনো রকম ভাবে থাকার মতো ইন্টারেস্ট ওর মা নেই। সেখানে দাঁড়িয়ে চোপা চিরকাল চাইবে চোপার মা নাতি ওইখানে থাক, এই বাড়িটা আমার ছেলের দিকে নাতি নাতনিরা পাবে। আর চোপাও জানে ও নিজে বাচ্চা সামলাতে পারবে না, বাচ্চা রাখতে পারবে না, আর বাচ্চাটাকে ভালো রাখতে পারবে না, সেটা চোপা জানে। সেটা যেরকম প্রদীপের ভিউয়ার্সে জানে, সেটা চোপাও জানে। তাই চোপা কোনোদিনও বাচ্চাটাকে চায়নি। যেসব ভিউয়ার্সরা একসময় আমাকে অনেক গালি দিয়েছো, খারাপ পেও না, তোমরা লজ্জা পেও না আমার কাছে এসে কমেন্ট লিখতে, কারণ তখন তো গালি দিয়েছিলে। ফ্ল্যাট নিয়ে গালি খেয়েছি, বাচ্চা নিয়ে গালি খেয়েছি, সীমার বান্ধবী বলে গালি খেয়েছি, ম্যাডাম আমাকে মাথা ঘুরিয়ে দিয়েছে বলে গালি খেয়েছি, কিন্তু আমি চিরকাল সত্যটার পথেই ছিলাম। সত্যটা জানতে পেরেছি তখন থেকেই, যে কাস্টাডির মামলা করেনি, অথচ বাচ্চা নিয়ে ওই অ্যাক্টিংগুলি করেছে। তো তোমরা যারা আমি জানছি, দেখছি কষ্ট পাচ্ছ যে কিরকম মা বাচ্চা নিয়ে এইভাবে হাসি খুশি থাকছে, এত আনন্দ ভর্তি করছে। চোপার খুব ক্লোজ কিছু ভিউয়ার্সরা, কারণ চোপার কিছু ভিউয়ার্সদেরকে আমি তো জানি, চিনি, কারণ এরা আমাকে একসময় কমেন্ট করতো, তারপর অনেকে সরে গেছে আমাকে গালিগালাজ দিয়ে। এরা আবার লজ্জা পাচ্ছে যে একটা সময় আমরা গালি দিয়েছি, এখন আমরা কি করে আবার সাকে কমেন্ট করব। না, লজ্জা পেও না, সত্যটা তখনও বলেছিলাম। গালি দিয়েছ, গালি খেয়েছি, মাথা পেতে নিয়েছি। চোপার মতো একটা মহিলা শুধু সোনা বাবা না, ওর দ্বিতীয় স্বামীর ঘরে দ্বিতীয় বাচ্চা হলেও ও দেখভাল করতে পারবে না। মাতৃত্ব জিনিসটা না বাজারে কেনা যায় না, সম্মান যেমন কেনা যায় না, মাতৃত্ব কেনা যায় না। চোপা কোনোদিনই বাচ্চাটাকে নিয়ে করে খাওয়ানো ঘুমানো করতে পারতো না। ঘুম পাড়াতো রেগুলার ওর শাশুড়ি মা। তখন আমরা ভাবতাম ছোট বয়স তো পারছে না, কিন্তু বড় হয়ে যাওয়ার পরও কিন্তু চোপারি আদো কথা, মনে হয় 14 কি 15, মা বলে আও কম ভাবে কথা, এবং নেচারটা চেঞ্জ হয়নি। আমাদের দেশে প্রচুর মেয়ের এখনো বিলো 18 বিয়ে হয়, 14-15 বছরের মেয়েরা মা হয়, তারপরেও কিন্তু ওরা সুন্দরভাবে সংসার করতে পারে। বলবেন হ্যাঁ এখনো 18 বছর, হ্যাঁ হয়, গ্রামে গঞ্জে তো আরামসে হয়। ম্যাক্সিমাম 18 হতে লাগে না, 16-17 মাধ্যমিকটা দিলেও আর বিয়ে হয়ে যায়। রাজস্থান সাইডে, হরিয়ানা সাইডে 16-17তে এখনো বিয়ে হয়, এখনো বিয়ে, এবং অ্যারেঞ্জ ম্যারেজ হয়। পাত্রর বয়স 18-19, ম্যাক্সিমাম 20, 18+ ছেলের বিয়ে হতে আমি চোখে দেখেছি। আমার এক স্টুডেন্টই ছিল, উমরই ক্যান্টনমেন্টে পড়তো, রাজস্থানী ছিল। হঠাৎ করে যখন রেজাল্টটা আউট হলো, সবাই মার্কশিট নিতে আসলো, স্কুল সার্টিফিকেট নিতে আসলো, তো ও আসছেন, হয় বলো না ওর তো বিয়ে ঠিক হয়েছে, ওর বাবা এসেছিল, বিয়ে ঠিক হয়েছে। তো 18+ মানে 19 হয়ে গেছিল আর কি, একটু বয়সী স্কুলে ভর্তি হয়েছিল, 19 হয়ে গেছিল, ওর বিয়ে ঠিক হয়েছিল। তখন সঙ্গে সঙ্গে আমার এক স্যার ছিলেন, তো উনি উঠে বললেন, উনিও রাজস্থানের, ঘর পে কই জানে ওয়ালা হ্যায় ক্যা, মানে বিমার হ্যায় ক্যা? বললো হ্যাঁ ওর দাদাজির শরীর খুব খারাপ হলে বাড়ির বড় ছেলের দিকে নাতি, তার হাতটা পিলে হয়ে জানা চাইয়ে, মানে তার বিয়েটা হয়ে জানা চাওয়া। তো সেই 19 বছরের ছেলের বউটা, সে 12 জাস্ট পাস করেছে, এই তো ধরো যা হয় মার্চে পরীক্ষা, ওর বিয়ে অক্টোবরে হয়েছে, আর মেয়েটা ক্লাস 12-এ পড়ে,
মানে নেক্সট মার্চে তো মেয়েটারও নাকি 18 বছর আর ছেলেটার 19, ওই 18-19 বছরে বিয়ে। এই 2023-24 দাঁড়িয়েও কিন্তু এই বিয়েগুলি হয়, এবং মূর্খ না, কারণ ছেলেটার বাবা বিএসএফ চাকরি করতো। তো চলে এইগুলি। সেখানে দাঁড়িয়ে এরা কিন্তু মা হলে পরে বাচ্চা সামলাতে পারে, চোপা পারিনি, শাশুড়ির গায়ে ঠেলা দিয়ে বাচ্চাটাকে বড় করেছে। তাই সেকেন্ড বাচ্চা হলেও ওই রকম একটা শাশুড়ি লাগবে যার কাছে ঠেলা দিয়ে ও বাচ্চাটা বড় করতে পারবে। তো এইসব কথাগুলি যখন শুনি, বলো না কেমন করে বাচ্চাটাকে আনবে, অর্ধেকটা ঘরে এনে আনবে কোথায়? এই কথাগুলি একটা সময় যারা প্রদীপের পক্ষে ভিডিও করতো তখন ওরা ভিডিও করে বলেছিল এইরকম একটা ঘর, হাসি পায় এখন শুনলে পরে, তখন ওরা ভিডিও করে বলেছিল গোডাউনের মতো একটা বাড়ি, এই ঘিঞ্জি বাড়ি, এরকম বাড়িতে এনে রাখবে, হ্যাঁ এইরকম এত সুন্দর খোলামেলা জায়গা পেলে এরকম একটা ঘিঞ্জি। তখনও কিন্তু আমি ভিডিও করে বলেছিলাম কত প্রতিশোধ ভারতীয়দের এরকম বড় বড় বাড়ি আছে কলকাতার মতো শহরে 2 BHK। আমি কিন্তু তখন চোপারকে ডিফেন্ড করতে গিয়ে কথাটা বলেছিলাম। আজকেও আমি সত্যটাই বলছি, 2 BHK কমন থিং, ঘিঞ্জি বাড়ি কমন থিং, যেটা স্লাম বলবো না, নর্মাল বাড়ি, ভাড়া বাড়ি যারা থাকে, এইটুকুটুকুন ঘর, হ্যাঁ 2-3টা বাচ্চা আছে, থাকছে ওরা ওখানে, ওরা খাচ্ছে ওই ঘরেই, ওই স্ট্যান্ডিং টিভি চলছে ওই ঘরের মধ্যেই, ফুল স্পিডে গান চালিয়ে শুনছে। এগুলি আমাদের দেখতে অভ্যস্ত। আমি যে আমার সোসাইটির কথা বললাম, তো দারুণ সোসাইটি, দারুণ হাই প্রোফাইল সোসাইটি। ওরা এখানে আছে কেন? ওরা এখানে আছে, ওদের বাড়িটা আছে, ওই বাড়িটা ওরা ভাড়া দিয়ে রেখেছে, বিশাল বাড়ি আছে। সেই বাড়িটা পুরোটাই কমার্শিয়াল, যেহেতু বেল্ট, এটা কমার্শিয়াল বেল্টে বাড়ি ভাড়া মারাত্মক, বাড়িটাকে পুরোটাকে পিজি করে ভাড়া দিয়ে রেখেছে। আর এই ফ্ল্যাটের মালিকও নিজেরা ওই একটা ফ্ল্যাটে সবাই মিলে থাকছে। বৌদেরও কমপ্লেন নেই, শাশুড়ির সাথে কমপ্লেন আসার প্রশ্নই আসে না। এর মধ্যে ওদের বাচ্চাগুলি বাইরে খেলছে, হাঁটছে, হচ্ছে। বাচ্চাগুলি যখন খেতে হয় খাচ্ছে, ওদের ঘরে ওরকম সোফা টোফা রাখে না, ঘর খোলা ঘর রাখে, টিভি আছে, ঘর ওই যে ম্যাট্রেস ফেলে খোলা ঘর, ওইখানেই খায়, ওইখানেই সবাই মিলে আড্ডা মারে, গল্প করে, সবকিছু করে। পড়ার সময় গিয়ে বাচ্চাগুলি যার যেই মার বা সন্তান যার ঘরে গিয়ে পড়তে বলে যায়, ব্যাস হয়ে যায়। তারপরে ওর টিউশন টিচার আসলে পরে আরেকটা রুম থাকে, ওটাতে ঠাকুর ঘর আর চেয়ার টেবিল আছে। টিউশন টিচার 4টা রুম, তো আমাদের 4 BHK। ভেবে দেখো তাহলে পার হেড 25% ঘরের মালিক। তো ওখানে তো রাখছে, ওখানে তো মারা তার 2 সন্তান পয়দা করেছে, না তো একটা বাচ্চা পয়দা করেই বলতো বাবা আর বাচ্চা পয়দা করবো না, কারণ ঘর তোমার একটা, হ্যাঁ একটা রুমে আমরা স্বামী স্ত্রী 3 জনে থাকি। তো এইগুলি মানে অযৌক্তিক লজিকগুলি আমি তখনও বলেছিলাম, যখন চোপার প্রদীপের পক্ষেররা ভিডিও করে বলছিল, তখনও বলেছিলাম যে ঘরের সাইজ দিয়ে কোনোদিনও বাচ্চার ভালোবাসা, মার তার বাচ্চার ভালোবাসা কখনই হয় না। একটা ঘরের মধ্যে মা বাবা একটা রুমে থেকেও 4টা বাচ্চা পয়দা করে, এটা আছে। না ওরা তো ওরকম, তাহলে স্বীকার করো তাহলে। এখন তাহলে কেন বলছো? তাহলে স্বীকার করো যে প্রদীপের কাছে থাকলে বাচ্চাটা ভালো থাকবে। প্রদীপের কাছে যদি বাচ্চাটা থাকলে ভালো থাকে, যদি বুঝে থাকো, তাহলে কেন তোমরা তখন বলছিলে আহা গো বাচ্চার মা, বাচ্চাটাকে দেখতে পারে না, বাচ্চাটাকে আনতে পারে না? তাহলে কেন বলেছিলে? আমি তখনও বলেছিলাম, যখন প্রদীপকে করেছিলাম, যে যা প্রদীপরা বলছিল যে গোডাউনের মতো ঘর, তখনও বলেছিলাম মার স্নেহের কাছে বাচ্চার ঘরের সাইজ কোনোদিনও ম্যাটার করে না। আজকেও চোপাকে বদনাম করতে গিয়ে একই কথা বলছি, মার ভালোবাসার কাছে ঘরের সাইজ কোনোদিনও ম্যাটার করে না। ভারতবর্ষে 140 কোটি ভারতীয়দের মধ্যে কজনের কাছে বড় বড় ঘর আছে, বড় বড় জমি আছে, বিশাল জমি আছে, থাকার জন্য যে ঘর আছে, যে ঘর থাকে, ওই তাওজি বাইরে বসে খাটিয়ার মধ্যে এমন করে মাথা যাচ্ছে, জমি এন্থার জমি, হ্যাঁ, কিন্তু ঘর 3টাই, হুক্কা সামনে গড়গড়াচ্ছে, ওই টাকিয়ার মধ্যে, ওই কি বলে খাটিয়ার মধ্যে ওই তাইজিও বসে পড়ছে একদম এরকম করে বসে। ঘর কিন্তু 3টাই, ওইদিকে ঘর আছে, কতগুলি মহিষ রাখা আছে, ওইদিকে আছে বিশাল কাউডাং, ওরা উপলা বলে, কাউডাং রাখা আছে। ঘর কিন্তু 3টাই, ওই ঘরে ছোটা থাকে, ওই ঘরে বড়া থাকে, উপরে ছাদ আছে, ওই ছাদের মধ্যে কখনো ওই বাড়িতে হোলি ফলি হলে, দিওয়ালি টলি হয়ে যায়। আর সামনের একটা ঘর রাখা হয়, এটা সেফ মেহমান নাওজি, কারণ যারা বাড়িতে আসে তাদের সঙ্গে সবসময় কাছাকাছি পিঠে বউরা সামনে আসে না। তো ওই ঘরটার মধ্যে খাটিয়া খুটিয়া রাখা থাকে, হুক্কা টুক্কা থাকে। ঘর দিনের শেষে কিন্তু বিশাল জায়গা, বিশাল জমি, কিন্তু ঘর কিন্তু ওই 4টাই থাকে। ওই 4টার মধ্যে গেস্টও আসছে, 4টার মধ্যে বিশাল বড় করে হোলি দিওয়ালি বিয়ে সবই হচ্ছে, ওদের কিন্তু ঘর ছোট পড়ে না। এটা আমি তখনও বলেছিলাম, তখনও 2024-এও বলেছিলাম যে কোনোদিনও মার ভালোবাসার কাছে রুমের সাইজ ম্যাটার করে না। আজকেও বলছি। কি আশ্চর্য, তখন প্রদীপের লোকরা বলতো যে হ্যাঁ
কেন গোডাউনে থাকবে? আর এখন চোপার লোকরা বলছে আহা আহা আনতো তো রাখবে কোথায়? তখন তো ভেবেছিল ফ্ল্যাটে রাখবে। ফ্ল্যাটে কেউ 10 কামরা ফ্ল্যাট নিয়ে রেখেছিল? ফ্ল্যাটোর 2 BHK ছিল, তো এক রুমে তো ইন্টু কুলুকুলি করলো হলে যার সঙ্গে থাকলো হলে, প্রথম কথা। দ্বিতীয় রুমটা তাহলে 2 রুমে বাচ্চাটা একা একা ঘুরলো হলে, মনে হয় সেই রুমের মধ্যে চোপার 14 গোষ্ঠী গিয়ে উঠলো না হলে? মা বাপ দাদা বৌদি ঠিকই গেল হলে, ঠিকই গেল হলে। এইসব উপরবাজি কথাবার্তা মানতে পারি না, বলতে পারি না। দরকার নেই আমার ভিউজ, যদি সেই ভিউজটা আমার সৎ পথে না আসে। নিজের মুখটা আয়না দিয়ে দেখে না যে সকালে ওরা এক কথা বলে, বিকালে এক কথা বলে। আজকাল 6 মাস আগে কি বলেছিল, 6 মাস পরে কি বলছে, কোনো কথার সাথে কোনো মিল নেই। আহা আহা বলে দিলে হয়ে যায়। হ্যাঁ, চোপার বাড়ি 14 গোষ্ঠীর টোটোওয়ালা। আমি কোনো জবকে কোনো কাজকে অসম্মান করছি না, কারণ সবাই মানে বিশেষ করে ফোকলা ওই ফর্ক যখন টোটোওয়ালা, আমরা বলছিলাম ওমা টোটোওয়ালা, চোপার 14 গোষ্ঠী টোটোওয়ালা। হ্যাঁ, চোপার এই নিতা না গীতা বৌদির বর টোটোওয়ালা, চোপার দাদা টোটোওয়ালা, 14 গোষ্ঠী টোটোওয়ালা, চোপার বৌদির বাপ রিক্সাওয়ালা। তাই চোপার কাছে ফর্ক ইজ এ হিরো, কারণ ওর কাছে তো হি 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 হাসিটা আর এইভাবে ঘুরতে যাওয়াটাই অনেক বড় মানে আনন্দ। যেমন এই কি বলে গীতা আর তোর বৌদিকে নিয়ে গেল সেই মেলাতে, ও নিজে জুয়েলারি বিক্রি করেছে, তারপরও ও জুয়েলারি দেখতে গেছে। জিলকানি হইলে মানুষের অনেক কিছু করতে পারে। তারপর কৃষ্ণনগরের পুতুল, সে পুতুলগুলি দেখার পর বাতকুলার কথা মনে পড়েনি? বাতকুলার মেলাতেও কিন্তু কৃষ্ণনগরের পুতুলরা বসে, মনে পড়ে না? সেই কথাটা মনে পড়ে না? মনে পড়ে। কই ছিলে মারুতি দিয়ে ঘুরতে, বা এখন দামি বাইকে ছিলে ঘুরতে, আর কোথায় এসেছো? তখন ওই আইসক্রিম গোলা এগুলি খেতে পারতে না, এই স্বাধীনতা হয়তো তখন পাও নাই, কিন্তু যেই আনন্দটা পেয়েছিলে বা যে স্ট্যাটাসটা নিয়ে তখন ঘুরতে, এখন আছে সেটা? ধরে রাখতে পেরেছো? পারোনি, কারণ ধরে রাখার জায়গাটাই তোমার কাছে নেই। তখন তুমি গোলা খেতে, পাওভাজি খেতে, এইভাবে খেতে হয়তো পারতে না, এইভাবে ঘুরতে। কিন্তু তারপরেও কিন্তু তোমাকে সমস্ত ইউটিউবাররা সম্মান করতো, সমস্ত ইউটিউবারদের বাড়িতে তোমাকে নেমন্তন্ন করা হয়েছিল। সেটা ম্যান্ডি হোক, সেটা আমাদের তরি হোক, সেটা আমাদের দীপিকাই হোক, সেটা আমাদের জটিলাই হোক, সবার কাছে তুমি একটা বেশ সম্মানের জায়গায় ছিল গাড়ি, ছিল বাইক, সব ছিল। সেখানে সব কিছু ছেড়ে এখন গোলা খাবে আর লোককে দেখাবে, এই দেখো আমি গোলা খাচ্ছি। তারপর পাওভাজি, ওর বৌদিরা জীবনও খায় নাই, ওর বৌদিরা ওকে দেখলে পরে কিছুই খায় না। দেখলাম পাওভাজিতে ইমলির চাটনি, পাওভাজিতে কখনো ইমলির চাটনি হয় না। সবচেয়ে অবাক লাগে এই মেয়েগুলি, মানে ওর 2 বৌদি, এরা ইয়াং জেনারেশনের। হ্যাঁ, অথচ ওরা কোনোদিন কোনো খাওয়া নিজেরা ঘরে বানানোর, এটা আমার খুব অবাক লাগে। চোপার বাড়িও দেখি, ওর বাড়িও দেখি, ওরা ট্রাই করে না। আমরা পাওভাজি বলো, কুলচাই বলো, রাজমাই বলো, বাসন্তী পোলাও বলো, ঘরে ট্রাই করি, তাই না? যে কোনো একটা রেসিপি ঘরে ট্রাই করি। ওরা অনলাইন এক্সপার্ট। আর এই যুগের মেয়ে, ওর এই যে নিতা বৌদি না গীতা বৌদি, বাড়িতে বিয়ে বাড়ি অনেকগুলি পাও কিনে এনে একদম এইভাবে ভাজিটা তৈরি করে 3টা মানুষ মিলে আরামসে করলে কিন্তু সকালবেলা দারুণ ব্রেকফাস্ট হয়ে যায়। এটা এমন কিছু হার্ড কাজ না যে পাওভাজি ওরা ঘরে করতে পারবে না। পাওভাজিটা খুবই ইজি। কিন্তু আমার অবাক লাগলো গত 1.5 বছর ধরে ওদের ভিডিও দেখার পর, কি চোপার মা, কি চোপার বৌদি, একটা রেসিপি। হ্যাঁ, আর ওইগুলি ছাড়ো ভাই, ওই লতির তরকারি, ওই কি শাক তোমরা বলো, লাল শাক কি শাক, এসব ছাড়ো। এগুলি না, যেগুলিকে আমরা স্ন্যাক্স আইটেম বলি, যেরকম ডিফারেন্ট টাইপের পাকোড়াস, হ্যাঁ, বা পাওভাজি, ধোসা, ইডলি, আমরা তো ভাই সব ঘরে বানাই ভাই। না রেস্টুরেন্টে হেভি খাই, হোটেল থেকে আনে হেভি খাই, অনেক কাজ করতে লাগে, হেভি খাই। এটা খাই না তা না। হ্যাঁ, 10 টাকার খাবার খাই না বিশ্ব দলনি, 10 টাকার যে হরেক মাল, হ্যাঁ 10 টাকার ফুচকা বা 10 টাকার ঘুগনি খাই না। হ্যাঁ, অতটা ফুটপাতে জিনিস খাই না, কিন্তু জোম্যাটো থেকে আনিয়ে খাই, এটা খাই না তা না। তাই বলে নিজেরা কিছু করবো না। পিজা যদি আমি সারা বছর না নাই, বছরে একদিন তো আমি পিজাটা ট্রাই করবো যে আমার পিজা বানাতে আমি পারি কিনা। যে একদিন তো দেখি তো কুলচাটা কি করে হয়, দেখি তো একদিন কুলচার সাথে যে ছোলাটা বানায় ওখানে দেয়, কি দেয়, কালোটা কি করে ও আচ্ছা চায়ের লিকার দিয়ে কালো করে না, কি দিয়ে কালো করে না, জিরা ভাজাটা বেশি করে গুলে, এটা তো ট্রাই তো করবো। বরং এর জন্য আমার প্রদীপের মাকে ভালো লাগে। প্রদীপের মা এইজেড হওয়ার সত্ত্বেও
বিভিন্ন রেসিপি উনি ট্রাই করেন। এবং সত্যি কথা, এটা আজকের থেকে না, 2019-20তেও কিন্তু ওনার কুকিং চ্যানেল ছিল, নানা রকম রান্না বান্না উনি ট্রাই করতেন। মানুষটার মধ্যে না যেমন সেলাইয়ের একটা নেশা আছে, নানা রকম প্রজেক্ট করতে, যার যেটা ভালো সেটা বলতেই লাগবে। ভাই আমি তো সবার ভালোটাই, যেটা চোপার ভালো সেটাও বলি, যেটা না হয় সেটাও বলিনি। ভানুমতি ওই দিন ভালো করে কুচিয়েছে শাকটা, বলিনি যে 18 বছর 19 বছরের মেয়ে বিয়ে হচ্ছে কিন্তু কি সুন্দর করে শাকটা কুচালো, চোপা তো জীবনও পারবে না। হ্যাঁ বলেছি। ভানুমতির আজকে স্টাইলটা দেখো, একদম মেয়ে হিরোইন। হ্যাঁ, ব্ল্যাক টি শার্ট, সঙ্গে খুব সুন্দর একটা স্কিন কালারের দারুণ প্যান্ট। ভানুমতি উড়ঞ্চু, আহা, বারান্দায় রোদ্দুর, এক্স্যাক্টলি সেই ভানুমতি। কবে যে একদিন পাখি উড়ে যাবে যে আকাশে। আর আসার পর ঘুরতে গেল, গোলা খেলো, পাওভাজি খেলো, কি সব খেলো। খাওয়ার পর আসার পর কিন্তু ভানুমতিরা ড্রেসটা খুলতে ইচ্ছেই করছে না। চোপা বেশ ড্রেস টেস খুলে ফেলেছে, নিতা বদিও বেশ ড্রেস টেস খুলে ফেলেছে, কিন্তু ভানুমতি বাহ এত সুন্দর ড্রেস পরেছে এবং ভালো ওকে মানিয়েছে। একটু ওয়েট গেইন করেছে তো বিয়ের পরে, ভালো লাগছিল ড্রেসটাতে। হ্যাঁ, আর চুলটা বেনি করাগুলো ছাড়া থাকলে চুলটা আরও ভালো লাগতো, দারুণ লাগছে। আর ওভার স্মার্ট, এখন তো ভানুমতি মানে ওভার স্মার্ট, যেভাবে কথাগুলি বলে, হ্যান করে, মানে দুর্ধর্ষ স্মার্ট হয়ে গেছে। কারণ দেখছে ননদিনী এত সব করার পরও লাল টমেটো কি গোলা আলু হয়ে ঘুরছে, মিষ্টি আলু হয়ে ঘুরছে, তাহলে আমি ভাই কেন করতে পারবো না? তো ভালো লাগছিল। আর আমাকে শুনিয়ে বললো আবার 10 টাকা 10 টাকা 10 টাকা, হরেক মাল 10 টাকা 10 টাকা 10 টাকা। হ্যাঁ, তবে একটু সাবধানে দেখে রেখো ভানুমতিকে, ভুলে যেও না ভানুমতি 18 বছর হওয়ার আগে কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপে এই চোপার উলুম্বুস দাদাটাকে মানে করেছিল, ধরেছিল। কারণ তখনও ওর 18 বছর হয় নাই, তার আগেই প্রেম হয়েছে। এবং চোপারা অনেক দূরে থাকে, ভানুমতি এখানে থাকতো, তাহলে নিশ্চয়ই ফেসবুক বা অন্য জায়গাতে পরিচয় হয়েছে, যেখান থেকেই পরিচয় হোক না কেন, রিলেশনশিপটা কিন্তু লং ডিস্টেন্স ছিল। এবং সেই রিলেশনশিপটাকে কিন্তু সে বিয়ের পিড়ি পর্যন্ত নিয়ে গেছে, এবং মেয়ের বাড়ির শর্তেই বিয়ে হয়েছে যে মেয়ের বাবা গরিব, কিছু দিতে পারবে না, শুধুমাত্র মন্দিরে বিয়ে করাতে পারবে, বেশি কিছু দিতে পারবে না, সেটাই কিন্তু হয়েছে। কিন্তু অনেক বড় পাওয়ারফুল হতে লাগে মেয়েকে, যে বরকে মানিয়েছে, দেখো আমি ভাই বিয়ে করব, ভাই আমি ভাই আমার বাবার টাকা পয়সা নেই, আমাকে বিয়ে করতে হলে এমনিতেই করতে লাগবে এবং মন্দিরে করতে লাগবে। চোপার বাবা কিন্তু সবটাই মেনে নিয়েছে, মানতে বাধ্য। তাহলে উলুম্বুস পোলা যে কি করতো বলা তো যায় না। আর তার সেই সোনা নাচে কোনা বলদ বাজে ডোল আছে না, ওই যে আমাদের কুতকুতজি, তো এই সেখানে ওই কুতকুতজি কিনা কি করে ফেললে, তার জন্য ওই বিয়েটা তো দিতেই লাগতো। তাই জন্যই বললাম ভানুমতি যদি তখন 17 বছর হবার আগেই এরকম প্যাখম মেলে একজনকে একদম অ্যানাকন্ডার মতো ঘুরিয়ে ফেলতে পারে, এখন ধীরে ধীরে রান্না বান্না কাজ কর্ম রূপের দিক থেকেও একটু উন্নত মানের হচ্ছে, কি গ্যারান্টি আছে কালকে বা পরশু ওর সঙ্গে কারোর পরিচয় হবে না? তুমকো দেখা তো খেয়াল আয়া, এরকম হবে না, কোনো গ্যারান্টি কিন্তু নেই। তাই চোপা সাবধান, নিজেও কিছু করতে সাবধান। ভেবো না তোমার সঙ্গে থেকে না হয় তোমার বৌদিরা আবার চলো লে মজা লে করে কারোর সাথে আবার ফ্রেন্ডশিপ করে ফেলে, আর করে তারপর উড়ঞ্চু হওয়ার চেষ্টা করে। চোপা মা নামে কলঙ্ক, তোমরা সবাই কালকে আমাকে লিখেছ। হ্যাঁ, মা নামের কলঙ্ক, এটা বলার কোনো মানে জায়গা রাখে না। ওর ভেতরে মাতৃত্ব নেই। অনেকেই বলছে, আমাকেও লিখে গেছে যে একদিন বাচ্চাটা বড় হয়ে মার কাছে আসবে, মার থেকে সব জিনিস জানতে পারবে। বাচ্চাটা বড় হয়ে মার কাছে আসবে কি না আসবে সেটা জানি না, কিন্তু বাচ্চাটা যখন বড় হবে আর যখন বুঝবে মা ডকুমেন্টস আনতে পেরেছে, মা গয়না আনতে পেরেছে, মা ট্রলি নিয়ে বেরোতে পেরেছে, কিন্তু মা আমাকে নিয়ে আসতে পারেনি, মা রিকভারি আইটেম করাতে পেরেছে, কিন্তু আমাকে দেখার জন্য পারমিশনটা আদায় করতে পারেনি, মা আমার বাবার কাছ থেকে আসার পর যার জন্য আমাকে ছেড়ে এসেছিল তাকেও ধরে রাখতে পারেনি, তারপরও মা আরও অনেকের সাথে লাল টমেটো মিষ্টি আলু এগুলি করে দিন কাটিয়েছে। ছেলের মাথাটা এমনিতেই তখন ঝুঁকে যাবে, ঠিক আছে? তাই এই কলঙ্কিত মাকে ঠিক শাস্তিটা যদি কোনদিন কেউ দিতে পারে তার ছেলেই দেবে। বলবে একটা কথাই, মানলাম বাবা শত খারাপ, মানলাম বাবা তোমাকে কষ্ট, সব মেনে নিলাম, কিন্তু আমার কি কসুর ছিল?
আমার কি কসুর ছিল? সত্যি কি তুমি চাও, যদি সেটা পড়াশোনা জানে, সত্যি কি তুমি আমাকে চেয়েছিলে? সেই সত্যিগুলি তো বাবার কাছে যে আছে না, ও ফোন করে বলেছিল ছেলে তোর, ছেলেকে তুই রেখে দে, আমাকে শুধু ডিভোর্সটা দিয়ে দে। এই রেকর্ডিংগুলি বাবা, হ্যাঁ প্রদীপ সযত্নে রেখে দিও, আজ থেকে 20 বছর পরে ছেলেকে দেখাতে পারবে, শোনাতে পারবে তোর মা বলেছিল, দেখ তোর মা বলেছিল তুই ছেলেকে রেখে দে, আমাকে ডিভোর্সটা দিয়ে দে। ছেলেটা কতটুকুন প্রায়োরিটি মার কাছে ছিল সেটা বুঝতে পারবে। তারপর মাকে ঠাস করে একটা গালে লাগাবে। বাই।